নমস্কার, খবর দেখছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ রবিবার 18 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিদেশে পাকিস্তানের মুখ খুলতে মোদির ভরসা ইউসুফ, রিজিজুর ফোন পেলেন তৃণমূল সাংসদ। শুভেন্দুর অভিযোগই সত্যি হলো, ভোটার তালিকা থেকে চুপচাপ কাটা হচ্ছে হিন্দুদের নাম, তদন্তে পর্দা ফাঁস। মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার, পুরসভার নোটিশ ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল জরিমানাও। প্রবেশ নিষেধ, ইউনূসের মন্তব্যের পর বাংলাদেশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নয়াদিল্লির। ড্রিম করাপ্ট 11, আইপিএল মরশুমে দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির। আইএসএল এজেন্টের সাথে প্রেম, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে পাকড়াও ভারতীয় ইউটিউবার। বাবা মা বোনকে কফিন বন্দি করে হত্যা, অভিযুক্ত ছোট ছেলেকে ফাঁসির সাজা শোনালো আদালত। কাশ্মীরে সন্ত্রাসের মূল চিহ্ন, 11 স্থানে নিরাপত্তা বাহিনীর হানা। এবার আসছি বিস্তারিত খবরে। বিদেশের মাটিতে সন্ত্রাসী পাকিস্তানের মুখ খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভরসা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলো কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21শে মে বিকেলে রওনা দেবে দলটি। সূত্রের খবর, গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কুকীর্তি তুলে ধরতে 7টি দল পাঠাচ্ছে কেন্দ্র। এই দলগুলিকে নেতৃত্ব দেবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা বিজেপি, কানি মোঝি ডিএমকে, সুপ্রিয়া সুলে এনসিপি, একনাথ শিন্ডে শিবসেনা, শশী থারুর কংগ্রেস, সঞ্জয় ঝা জেডিইউ। জানা যাচ্ছে, সঞ্জয় ঝায়ের 9 সদস্যের দলে রয়েছেন ইউসুফ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21শে মে দলটি রওনা হওয়ার সম্ভাবনা। এই প্রতিনিধি দল 5টি দেশে যাবে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুর এবং জাপান। উল্লেখ্য, পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে ইউসুফের উপস্থিতি কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনীতিকে পিছনে ফেলে দেশের স্বার্থ সবার আগে, এই নীতিকে মাথায় রেখে এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফে। জানা যাচ্ছে, 7টি প্রতিনিধি দলের একটিতে থাকছেন দেশের আরও এক সংখ্যালঘু মুখ, হায়দ্রাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। বিজয়ন্ত পান্ডার 8 সদস্যের প্রতিনিধি দলে থাকছেন তিনি। বছর ঘুরলেই ভোট, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, চড়াও হচ্ছে বিরোধীদের সুর। সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, কিভাবে রাজ্য সরকার ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছে। অভিযোগ ছিল, তৃণমূল সরকার নিজের কর্মচারীদের দিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় হিন্দু ভোটার নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। পরিকল্পিতভাবেই সবটা চলছে বলে অভিযোগ তুলেছিলেন গেরুয়া বিধায়ক। ঘটনার তদন্তে নেমে গতকাল নির্বাচন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। ওই ব্যক্তিকে জাতীয় নির্বাচন কমিশন বরখাস্ত করেছে। ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তরুণ গড়াই। নিজের কীর্তির জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তদন্তে নেমে দেখা গিয়েছে, গত 24শে মার্চ কাকদ্বীপ ব্লকের এইআরও তথা যুগ্ম বিডিও স্বপন কুমার হালদারের লগইন আইডি ব্যবহার করে অভিযুক্ত ওই ব্যক্তি ভোটার তালিকার সংযোজন বিয়োজনের 3টি আবেদনের নিষ্পত্তি করেছেন। খবর জানাজানি হতেই দক্ষিণ 24 পরগনার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বড়সড় বিপাকে অভিনেতার তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। এবার বর্ষিয়ান অভিনেতার বিরুদ্ধে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ। মিঠুনের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ জারি করল বৃহন্নই পুর নিগম। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই একতলা ভবন নির্মাণ করার অভিযোগে এই নোটিশ জারি করেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পুর নিগমের তরফে 10ই মে তারিখ জারি করা এই শোকজ নোটিশে অভিনেতাকে 7 দিনের মধ্যে নোটিশের উত্তর দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, যদি সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয় তবে নির্মিত ওই পরিকাঠামো ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলার খরচও মালিককে বহন করতে হবে, এমনকি আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। পুর নিগম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ওই এলাকায় প্রায় 130 কোটি অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কিছু বাংলো নকল নকশার ভিত্তিতে তৈরি হয়েছিল বলে অভিযোগ। 9ই মে আশেপাশের এলাকায় 9টি নির্মাণ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সবকটি অবৈধ নির্মাণ 31শে মের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বিএমসি। পুর নিগম জানিয়েছে, অনুমতি ছাড়াই নির্মাণ হওয়া মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মুম্বাই পুরসভা আইন 1888 ধারার 337, 342, 347 এবং 351 1 নম্বরের এর অধীনে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এছাড়াও ধারা 475 অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের বিধানও রয়েছে।
মিঠুন চক্রবর্তী এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তবে পুর নিগমের তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রাখছে প্রশাসন। এখন দেখার বিষয় পুর নিগম তার ব্যাখ্যাকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করে। চোখের বদলে চোখ, ভারতের সঙ্গে বাড়াবাড়ি করতে এলে পরিণাম ভুগতেই হবে, তাও আবার স্পষ্ট করল নয়াদিল্লি। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তরের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু বন্দরে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের পণ্যগুলিকে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বাংলার চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ির মতো শুল্ক কেন্দ্র তথা চেকপোস্ট দিয়েও প্রবেশ করানো যাবে না। তবে নেপাল কিংবা ভুটানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে অসুবিধায় পড়তে হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন বৈদেশিক বাণিজ্যিক দপ্তর। প্রতি বছর এই সময়কালে ইলিশ পাঠায় বাংলাদেশ। নতুন নিয়মে কি চাপ গড়বে তাতে? কেন্দ্র জানিয়েছে, মাছ, এলপিজি গ্যাস এবং ভোজ্য তেল এই তিনটি পণ্যের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু হঠাৎ করেই বা কেন এমন বিধিনিষেধ চাপালো নয়াদিল্লি? ওয়াকিবহাল মহল মনে করছেন, চীনে বসেই 19 সেভেন সিস্টার নিয়ে করা মন্তব্যের পরিণাম ভুগছে বাংলাদেশ। গত মাসের মাঝামাঝি দিকে বাংলাদেশের জন্য চালু করা ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বন্ধ করে দেয় ভারত, যার জেরে পেট্রোপোল হয়ে চলা ব্যবসায় বিরাট ধাক্কা পড়ে। এবার সেই ধাক্কার রেশ কাটার আগেই আবারও কাঁটা ফেলল নয়াদিল্লি। এই আইপিএল সিজন এ তৃণমূল কংগ্রেসরাও একটা টিম রয়েছে, নাম ড্রিম করাপ্ট 11। ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসক দলকে ব্যঙ্গ করলেন প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্তদের নিয়ে তৈরি এক দশে যাদের রাখা হয়েছে তাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে রাজ্য বিজেপি। এই দলের অধিনায়ক করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে। সহ অধিনায়ক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। মমতার বিরুদ্ধে এখনো সরাসরি কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। অভিষেককে একাধিকবার কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তা সত্ত্বেও মমতা এবং অভিষেককে নিশানা করেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির এই পোস্টে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পাল্টা কটাক্ষ করে লিখেছেন, শুভেন্দু অধিকারী নামটা নেই কেন? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু এখন বিজেপিতে, তবে তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। সেই কথা উল্লেখ করেই খোঁচা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এই তালিকায় কুণাল ঘোষ, মদন মিত্রের মতো তৃণমূল কংগ্রেস নেতাদের নাম নেই, সেই প্রশ্নও করেছেন অনেকে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি, দেশবিরোধী কার্যকলাপ এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে হরিয়ানা এবং পাঞ্জাব সহ একাধিক রাজ্যে ছড়ানো একটি বড় গুপ্তচর নেটওয়ার্কের পর্দাফাঁস হয়েছে। এই মামলায় জ্যোতি সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। তিনি ট্রাভেল উইথ জো নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালান এবং সোশ্যাল মিডিয়ায় তার যথেষ্ট প্রভাব রয়েছে। অভিযোগ উঠেছে, 2023 সালে তিনি কমিশনের মাধ্যমে ভিসা নিয়ে পাকিস্তান সফরে যান। তখন তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে আসেন। তদন্তে জানা গিয়েছে, জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নিয়মিত এই পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। অভিযোগ রয়েছে, তিনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে ইতিবাচক ভাবমূর্তি পোস্ট করতেন না, বরং দেশের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য শেয়ার করেছিলেন। তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে জ্যোতির একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল এবং সম্প্রতি তিনি সেই এজেন্টের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিলেন। পাকিস্তানে জ্যোতির সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা এবং প্রভাবকে ভারতের বিরুদ্ধে প্রচার এবং গুপ্তচর বৃদ্ধির কাজে ব্যবহার করেছিল। এই গুরুতর বিষয়টি সামনে আসার পর ভারত সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। গত 13 মে পাকিস্তান হাই কমিশনের কর্মচারী দানিশকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ বিএনএস এর 152 এবং 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা 3, 4 এবং 5 এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জ্যোতির লিখিত স্বীকারোক্তি রেকর্ড করেছে। এই মামলার তদন্তে এখনো হিসাবের অর্থনৈতিক অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভারতের নিরাপত্তা পরিকাঠামো এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে চালানো গুপ্তচরবৃত্তির ঝুঁকিকে সামনে এনেছে। এই গোয়েন্দা নেটওয়ার্কের সম্পূর্ণ উন্মোচনের জন্য তদন্তকারী সংস্থাগুলি কাজ করে চলেছে। 4 বছর আগের খুনের মামলা শনিবার তাতেই অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো মালদহ জেলা আদালত। শুক্রবারেই অভিযুক্ত মোহাম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেছিল বিচারক। সেই ভিত্তিতে শনিবার ছিল মামলার রায় শোনানোর পর্ব। তাতে গোটা ঘটনাকে বিভৎস বলে আখ্যান দিয়ে দোষীকে ফাঁসির সাজা শোনায় আদালত। তখন 2021 সালের জুন মাস। ঘটনা মালদহের কালিয়াচক থানার পুরাতন 16 মাইল এলাকার।
পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে খুন করে ওই পরিবারের ছোট ছেলে মোহাম্মদ আসিফ। ঘটনায় প্রাণ যায় আসিফের বাবা জাওয়াদ আলী, মা মাইরা বিবি এবং বোন আরিফা খাতুন এবং ঠাকুমা আলেকজান বেওয়ারের। নিজের পরিবারকে কেউ এইভাবে শেষ করে দিতে পারে? প্রশ্ন তুলতে শুরু করেন একাংশ। স্থানীয় সূত্রে খবর, আসিফের চালানো হত্যালীলা থেকে ভাগ্যের জেরে প্রাণে বেঁচে গিয়েছিল দাদা মোহাম্মদ আরিফের। প্রাণ বাঁচাতে এলাকা ছাড়া হয়েছিল সে। তবে আসিফ যে বাড়ির মধ্যে এমন একটা কাণ্ড ঘটিয়েছে তা কিন্তু টের পায়নি কেউ। বাবা মাকে মেরে নবনির্মিত বাড়িতেই ঘাপটি মেরে বসে থাকতো আসিফ। খুব বেশি বাইরেও যাতায়াত করতো না, ফলত টের পায় না কেউ। ফেব্রুয়ারি মাসে হত্যা। পুলিশ যখন গোটা ঘটনা জানতে পেরেছে তখন জুন মাস। আসিফের বাড়ির গুদাম ঘরে ঢুকে 4টি পচা গলার দেহ উদ্ধার করে তারা। গ্রেপ্তার করা হয় আসিফকে, কিন্তু কি কারণে এমন কাণ্ড ঘটায় সে তা আজও স্পষ্ট নয়। এদিন আসিফের পক্ষে সওয়াল করেন আইনজীবী মোহাম্মদ নাসির আলী। জানিয়েছেন, আদালত ফাঁসির সাজা দিয়েছে, তবে এই রায়ের ভিত্তিতে আমরা উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে আসিফের বিরুদ্ধে সওয়ালকারী সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাড়িতে সবাই ওকে খুব ভালোবাসতো, ওর নামেই সব সম্পত্তি ছিল, এমনকি বাবা মাকে ও প্রতিশ্রুতি দেয় নিউ টাউনে ফ্ল্যাট কেনার। তবে সেই সবই ভুয়ো। ঘটনার দিন প্রথমে সবাইকে ঠান্ডা পানীয় ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়, তারপর দেহগুলি কফিন বন্দি করে তাতে জল ভরে দেয়। তবে একমাত্র প্রত্যক্ষদর্শী অর্থাৎ আসিফের দাদা জলের শব্দেই ঘুম ভাঙে এবং প্রাণ বাঁচিয়ে পালায়। পেহেলগামী সন্ত্রাসী হামলার জবাবে ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের আঘাত এনে 100টির বেশি সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করেছে। পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রচেষ্টা ব্যর্থ করে ভারত তাদের বিমান ঘাঁটি ধ্বংস করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও কাশ্মীর সন্ত্রাসদের সমর্থকরা এখনও নিরাপত্তা বাহিনীর লক্ষ্য। শনিবার রাজ্য তদন্ত সংস্থা SI এর মধ্য এবং উত্তর কাশ্মীরের 11টি স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের স্লিপার সেল মডিউলের সন্ধান করে। এই অভিযানে আপত্তিকর জিনিসপত্র জব্দ এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এরা সন্ত্রাসী ষড়যন্ত্র এবং ভারত বিরোধী প্রচারে জড়িত ছিল। SIA জানিয়েছে, কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর প্রচেষ্টা রুখতে এই অভিযান চলছে। 18 থেকে 22 বছর বয়সী তরুণরা অনলাইনে উগ্রপন্থী ধারণায় প্রভাবিত হচ্ছে, যা চিন্তার বিষয়। সংস্থা অভিভাবক এবং শিক্ষকদের তরুণদের অনলাইন কার্যকলাপ নজরে রাখতে বলেছে। কাশ্মীরে শান্তি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের সন্ত্রাসী সমর্থকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিবদ্ধ। এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির প্রতিফলন। সন্ত্রাসীদের সহযোগীদের নিশ্চিহ্ন করে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই অভিযান অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।